ভাই আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ এমন দারুণ সব কিছু কমেন্ট আসছে যেগুলো খুবই যুক্তিসঙ্গত, বিশেষ করে যারা নতুন স্মার্টফোন কিনেন কিংবা টেকনোলজি নিয়ে ভাবেন তাদের জন্য আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং। আবার হ্যাঁ, গিভওয়ের রেজাল্ট আছে আজকের ভিডিওতে, সো স্টে টিউন। চলুন কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ি। প্রথম কমেন্টটি করছেন এমবি জাহাঙ্গীর আলম ভাই। উনি লিখছেন, বর্তমানে অনেক স্মার্টফোন থেকে 3.5mm হেডফোন জ্যাক বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা মিউজিক বা গেমিংয়ের জন্য টাইপ সি পোর্ট ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আমার প্রশ্ন হলো, এক, দীর্ঘ সময় টাইপ সি পোর্টে ইয়ারফোন প্লাগ ইন করে রাখলে পোর্টের ফিজিক্যাল ড্যামেজ বা লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু? দ্বিতীয়ত, চার্জিং এবং অডিও উভয় কাজের জন্য একই পোর্ট ব্যবহার করলে ফোনের ব্যাটারি বা মাদারবোর্ডে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা? ভাই, আপনার সমাধানের জন্য আজও ইয়ারফোন ব্যবহার করি না, কারণ শখের ফোনটার যদি ক্ষতি হয়ে যায়। এই কমেন্টে 213 জন লাইক করছেন, সুতরাং এই বিষয় নিয়ে আরও অনেকেই চিন্তিত রয়েছেন। আশা করছি আজকের উত্তরের পরে আপনাদের এই চিন্তাগুলো সব দূর হয়ে যাবে। ফার্স্ট অফ অল, টাইপ সি পোর্ট এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দিয়ে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো কাজ করতে পারবেন দীর্ঘদিন, এমনকি আপনার ফোনের লাইফ টাইম পার হয়ে গেলেও এর ক্ষতি হওয়ার পসিবিলিটি নেই। আশা করছি আমার এই উত্তরের মধ্যে দিয়ে আপনি বুঝে ফেলছেন যে আপনি এটা ব্যবহার করলে সমস্যা হতে চলছে না। দেখুন, আপনি যখন মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করতেন, আগে যখন মাইক্রো ইউএসবি পোর্ট ছিল, ওগুলো মাঝে মাঝেই নষ্ট হতো, দীর্ঘদিন ব্যবহার করা যেত না, শুধুমাত্র চার্জিং কাজে ব্যবহার করতে গিয়েই নষ্ট হয়ে যেত। বাট টাইপ সি এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আমরা দেখি না। টাইপ সি পোর্ট নষ্ট হতে পারে কোন কারণে? যদি ভিতরে ফাঙ্গাস জমে যায়, যদি আপনি নিম্নমানের কোনো টাইপ সি পিন ব্যবহার করেন, সেই কারণে আপনার পোর্টের ক্ষতি হতে পারে। ফাঙ্গাসের কথা বললাম, কার্বন জমে গিয়ে সমস্যা হতে পারে। তৃতীয়ত, আপনি যদি সল্ট ওয়াটারে ফোনটা বারবার ভিজান, ওয়াটারপ্রুফ ফোন হয়, সেই ক্ষেত্রে ভিতরে লবণাক্ততার কারণে সমস্যা হতে পারে। এর বাইরে সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম। এখন নিম্নমানের ইয়ারফোন ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? নিম্নমানের ইয়ারফোন ব্যবহার করলে যেটা হতে পারে, ওইটার সাথে এইটা ঠিকভাবে সিঙ্কে হচ্ছে না, বা মানে জিনিসটা মিলছে না। তখন আপনি জোর করে প্রেশারাইজড করে ঢোকানোর চেষ্টা করছেন জিনিসটা এখানে, তাতে করে আপনার ফোনের পোর্টের ক্ষতি হতে পারে। আবার ধরুন নিম্নমানের পিন, সেটা হতে পারে অ্যাডাপ্টারের অথবা আপনার ইয়ারফোনের, সেটা আপনি এখানে দিয়ে ব্যবহার করছেন, কোনো কারণে চাপ লেগে জিনিসটা ভেঙে গিয়ে ভিতরে থেকে আসতে পারে, ওইটার একটা সম্ভাবনা রয়েছে। বাট এতে করে প্রেশার লেগে আপনার ফোনের পোর্টের গোড়ার অংশ নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। টাইপ সি পোর্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি মোবাইল ফোনকে চার্জ করতে পারবেন, ডাটা কানেকশন বা ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করতে পারবেন, এমনকি ইয়ারফোনের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করছি এটা নিয়ে আপনার চিন্তা করার কারণ নেই, এবং টাইপ সি পোর্টে আপনি আপনার চার্জার, আপনি আপনার ইয়ারফোন সব কিছুই ব্যবহার করতে পারেন। বাট একটু সতর্কতা অবলম্বন করবেন যে ওটাতে চাপ লাগছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যে নিম্নমানের কিছু ব্যবহার না করুন। এই তো। নাইম হোসেন ভাই লিখছেন, ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ আইফোন কিনলে কেমন হবে একটু জানাবেন। ডিসপ্লে এবং ব্যাটারি উভয় যদি একটা আইফোনের চেঞ্জ করা হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমি বলবো ভাই ওটা না কেনাটা উচিত। আমার মনে হয় না কেনাই উচিত। আর যদি এমনটা হয় যে না, শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, কী কারণে, তার যুক্তিসঙ্গত কারণটা যদি অলরেডি জানেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা দেখতে পারেন আইদার ব্যাটারি চেঞ্জ করবে, ব্যাটারি নষ্ট হলে তো মানুষ চেঞ্জ করবে, সেটাই স্বাভাবিক। বাট বাকি সব কিছু খুবই ভালো অবস্থায় আছে, সেক্ষেত্রে কিনতে পারেন। কিন্তু উভয় নষ্ট, খুব পুরানো ফোন, এগুলোর দিকে না যাওয়াটা বেটার। তুহিন ভাই লিখছেন, স্যাম ভাই কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আমার প্রশ্ন, আমরা যারা ক্যামেরা ডিভাইস আর টুকটাক গেমিং করি তাদের জন্য 40-50 হাজার টাকার মধ্যে নতুন ফোন নিলে ভালো হবে, নাকি আইফোন সেকেন্ড হ্যান্ড 13 আর 14 প্রো নিলে ভালো হবে? দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের যে দাম বাড়ছে, সেই বিবেচনায় 40-50 হাজারের আইফোন নিলে কেমন হবে? তৃতীয় প্রশ্ন, ভিভো নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দিচ্ছে, এটা কি সত্যি? আমি এই ব্যাপারে কিছুই শুনিনি, ভিভো বাংলাদেশ থেকে ব্যান হচ্ছে এমনটা তো আমি মোটেই শুনিনি, বরং নতুন ফোন আসার ব্যাপারে শুনলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, বর্তমানে বাংলাদেশে যে দাম বাড়ছে 40-50 হাজার, 40-50 হাজারে আপনি রিকন্ডিশন ভালো আইফোন পেলে কিনতেই পারেন, কিন্তু আপনার যদি দোকান থেকে কিনেন, আপনার সেল সার্ভিস বা তাদের সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে কিনবেন আইফোন, তো শত হলো তো আইফোন, বুঝে নিন। আর প্রথম যে কোশ্চেন ছিল, আপনি এই মুহূর্তে 13 প্রো অথবা 14 প্রো কিনবেন কিনা, যদি বাজেট আপনার 40 হয়ে থাকে, নাকি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবেন টুকটাক গেমিং এবং ক্যামেরার জন্য। এই বাজেটে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও পাবেন নতুন, যেগুলো দেখা যায় গেমিং এবং ক্যামেরাতে ভালো করছে। বিশেষ করে এই মুহূর্তে আছে রিয়েলমি নিউ 8, রেডমি K90 সিরিজের ফোন, তারপরে রয়েছে OnePlus ACE 60। এই ফোনগুলো কিন্তু আপনি দেখতে পারেন যদি নতুন ফোন কিনেন। আরও একটা ব্যাপার থাকে, আপনি iOS-এর সাথে কি মানে আগে ব্যবহার করেছেন কিনা, অ্যান্ড্রয়েড থেকে iOS-এ যাবেন কিনা, ইউআই-এর একটা ব্যাপার থাকে, ওটা ভেবে চিনতে তারপরে আসুন। পরবর্তী কমেন্টকারীর নামটা আমি বুঝতে পারছি না, নোরা মেবি, এনিওয়ে উনি যেটা লিখছেন, অ্যান্ড্রয়েড তো সব দিক থেকে প্রচুর এগিয়ে, তারা সফটওয়্যারগত দিক দিয়ে, ক্যামেরা প্রসেসরগত দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে ভিডিও কোয়ালিটি কেন এখনও অ্যান্ড্রয়েড সেরকম ক্যাপেবল হতে পারেনি, এটা নিয়ে আপনার মতামত কি? একটা অ্যাপল ডিভাইসের সাহায্যে ভালো রকম কাজে লাগানোর ভিডিও করা যায়, কিন্তু সেই ভিডিও যখন অ্যান্ড্রয়েডের অন্যান্য ফ্ল্যাগশিপে করা হয় তেমনটা অ্যাকচুয়াল হয় না, আর সাথে লেন্স সুইচিংটাও স্মুথ হয় না। অন্য দিক থেকে এত বিপ্লব আনার পরেও এই দিক দিয়ে কেন অ্যান্ড্রয়েড পারছে না, সেটা নিয়ে আপনার মতামত জানিয়েন। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাট
একটা জিনিস একটু ভেবে দেখুন তো, অ্যান্ড্রয়েড ফোন সে যে কোম্পানির হোক কীভাবে তৈরি হয়? রাম শ্যাম যদু মধু কদু নিয়ে। কেন? সে প্রসেসর নিচ্ছে ওর কাছ থেকে, সে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিচ্ছে একজনের কাছ থেকে, হার্ডওয়্যারের অন্য অন্য কম্পোনেন্ট নিচ্ছে একজনের কাছ থেকে, ডিসপ্লে নিচ্ছে একজনের কাছ থেকে। বাট অ্যাপল এসে কী করছে? হ্যাঁ, তারাও কিছু কিছু যন্ত্রাংশ এদিক সেদিক থেকে নেয়, বাট ম্যাক্সিমাম জায়গায় তাদের নিজেদের হাতে, এবং সবচেয়ে বড় জায়গাটাই নিজেদের হাতে। তাদের ইকোসিস্টেমটা এমনভাবে বিল্ড করা, তাদের এসওসি বা তাদের সিলিকন, তাদের নিজস্ব এসওসি এবং তাদের সফটওয়্যার নিজস্ব, তাদের অপারেটিং সিস্টেম নিজেদের মতো করে তারা অপটিমাইজ করতে পারছে। সো হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে অপটিমাইজেশনের যে বিষয়টা, সিনক্রোনাইজেশনের যে বিষয়টা, সেটা অ্যাপলের চাইতে আর বেটার কেউই করতে পারছে না। এইখানেই অ্যাপল তাদের ইউআই এক্সপিরিয়েন্স বলেন, ক্যামেরা রেজাল্ট বলেন, সব কিছুতে এসে খেলে দিচ্ছে। খুব নিখুঁত একটা সমন্বয় ওরা এখানে করতে পারছে, যেটা আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পাই না, সে আপনি যত বড় ব্র্যান্ডের কাছে যান না কেন। মূলত হার্ডওয়্যারের হয়তো অনেক শক্তি আছে, কিন্তু অ্যান্ড্রয়েড সেটাকে কাজে লাগাতে পারছে না। কিছু কিছু জায়গায় তাদের কাটকে যেতে হচ্ছে, বাট আইফোন 100%ই কাজে লাগাতে পারছে। এরপরে আপনার কোশ্চেন কী ছিল? লেন্স সুইচিংয়ের যে ব্যাপারটা, এটা কীভাবে কাজ করছে, কেন আমরা এখানে বেটার রেজাল্ট দেখছি? লেন্স সুইচিংয়ের ক্ষেত্রে অ্যাপল যে কাজটা করে খুব ইন্টারেস্টিংলি, আপনি যখন ধরুন মেইন ক্যামেরাটা অন করে রাখছেন, এবারে কি হওয়ার কথা? আপনি শুধু মেইন ক্যামেরাটি তো অন করবেন, বাকি লেন্সগুলো তো অফ থাকার কথা, এবং আপনি স্ক্রিনেও মেইন ক্যামেরা দেখতে পান। বাট অ্যাপল কি করে? বাকি সেন্সরগুলোকেও রান করে দেয়। সে তার টেলিফটো, সে তার আল্ট্রাওয়াইড, সবগুলোকেই অ্যাট এ টাইম রান করে রাখে। এবারে আপনি যখন মেইন ক্যামেরায় যে জায়গাটার ছবি দেখছেন বা যে ভিডিওটা করছেন, সেইখানের এক্সপোজার ব্যালেন্স কেমন হওয়া উচিত, কোনটাকে ফোকাস করা উচিত, কোনটাকে আপনি ফোকাস করছেন, এইটা যেমন ও জানে, ঠিক তেমনিভাবে বাকি লেন্সগুলো সে কিন্তু অলরেডি সব কিছু দেখে ফেলতেছে, এবং অলরেডি সে ব্যাকগ্রাউন্ডে ওগুলোর এক্সপোজার, কন্ট্রোল, ফোকাসিং সব কিছু ঠিক করে রেখেছে। যখনই আপনি হালকা একটু জুম করবেন বা জুম আউট করে দেবেন, ও জানে যে ওই পরিবেশটা কেমন রয়েছে এবং সে অলরেডি ফোকাসড, সে তখন ওইটাকে আরও সুন্দরভাবে স্মুথলি ট্রানজাকশনের মাধ্যমে আপনার সামনে প্রেজেন্ট করতে পারে। বাট এইখানে এসে অ্যান্ড্রয়েড যেটা করে, সে বাকি লেন্সগুলোকে অফ রাখে, শুধুমাত্র মেইন সেন্সরটাকে অন রাখে। সো ও যখন নতুন একটা সেন্সরকে অন করতে যায়, তখন হালকা করে একটা আমরা বাধা দেখতে পাই, যেটা আমাদের চোখে খুব একটা স্মুথ রেজাল্টের মতো লাগে না। বাট এতে করে অ্যান্ড্রয়েড যে সুবিধাটা আপনাকে দেবে, ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দেবে, ব্যাটারি বার্ন কম করবে, কিন্তু আইওএস বা আইফোন এই জায়গায় ব্যাটারি বার্ন একটু বেশি করে। ভালো ভিডিও আসার জন্য অ্যাপলের আরও বেশ কিছু দারুণ কাজ রয়েছে, যেমন ওদের আইএসপিটা একটু ডিফারেন্টভাবে কাজ করে, যেখানে আমরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের আইএসপিও অনেক ভালো হতে দেখছি এখন, কিন্তু সেটা ছবির ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে এতটা বেটার রেজাল্ট দেয় না। অ্যাপলের আইএসপির ক্ষেত্রে ভিডিওর প্রত্যেকটা ফ্রেমকে আলাদাভাবে রিয়েল টাইম প্রসেস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। যেমন ধরুন আপনি 4K 60 FPS একটা ভিডিও রেকর্ড করছেন, পার সেকেন্ডে 60টা করে ফ্রেম সে নিতে পারছে। এবারে অ্যাপলের ওদের যে আইএসপি, সে প্রত্যেকটা ফ্রেমকে আলাদাভাবে প্রসেস করতে পারছে। ওরা ডাইনামিক টোন ম্যাপিং সিস্টেম ব্যবহার করে এবং প্রত্যেকটা ফ্রেমকে আলাদাভাবে ওই যে বললাম প্রসেস করে, যে কারণে আমরা রেজাল্ট খুবই অ্যাকুরেট পাই। কালার অ্যাকুরেসির দিক থেকে সবচেয়ে বেস্ট আউটপুট দেখতে পাই। প্লাস ওদের ভিডিওর এনকোডিংও খুব দারুণ হয়ে থাকে। যারা একদম প্রফেশনালি ভিডিও করেন, তারা প্রোরেস বা লগে শ্যুট করেন, এবং অ্যাপলের প্রোরেস বা লগে শ্যুট করলে যে পরিমাণে ডিটেল নিতে পারে, অনেক ক্যামেরার কোয়ালিটির চাইতে তখন বেটার দেয়, মানে নিম্নমানের বা কম দামি যে ক্যামেরাগুলো রয়েছে তার তুলনায় বেটার ডিটেল নিতে পারে, যেটা আমরা পোস্ট প্রসেসিংয়ে বা আপনার কালার গ্রেডিং বলেন কিংবা কম্পিউটারে ঢুকানোর পরে আমরা আরও বেটার আউটপুট বের করতে পারি। এই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েডও যে বাইটা অনেক ভালো করছে, অদূর ভবিষ্যতে হয়তো বা আরও অনেকটাই বেটার কিছু করবে। মোট কথা হচ্ছে অ্যাপলের সমস্ত কিছুই তার নিজের হাতের ভিতরে, যে কারণে সে সব কিছুকে খুব সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারে। পরবর্তী কমেন্টেও ভাইয়া নাম লেখেনি, উনি লিখছেন, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভাই এই মুহূর্তে মোবাইলের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই অনেকে দেখা যাচ্ছে ইউজড ফোন কেনার দিকে ধাবিত হচ্ছে। আমার একটা রিকোয়েস্ট, আপনি বা আপনার টিম যদি একটা তদন্ত ভিডিও বানায় বা এমন কোনো ভিডিও যেখানে আপনারা না বলে ইউজড ফোনের দোকানগুলোতে রেট দিবেন এবং কোয়ালিটিগুলো চেক করে তাদের একটা রিভিউ দেবেন, বিশেষ করে স্যামসাং অ্যান্ড পিক্সেল ফোনগুলো, তাহলে সবার উপকার হতো। এটা খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, ভালো, কিন্তু অ্যাকচুয়ালি এটা রিকন্ডিশন ফোনের ক্ষেত্রে খুব একটা কাজের হবে না ভাই। ধরুন আমরা 500 দোকানে ঘুরলাম না জেনে, আমি তো গেলে চিনে ফেলবে, বাট যারা আমার টিমে আছে তারা ধরেন গিয়ে এবারে ফোন চেক করে দেখলো যে হ্যাঁ অমুক দোকানের বেশ কয়েকটা ফোন, 10টা ফোন দেখছে, তাদের মধ্যে 5টাই খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা 7টা ফোনে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এই ফোনগুলো তো আমরা চাইলে কিনে নিয়ে আসতে পারবো না সব, সে তো সম্ভব না ভাই, পকেটটা তো ভারী নেই আমার। তো সেই ক্ষেত্রে ধরুন ওখানে বসে চেক করে বুঝলো মোটামুটি ওকে আছে, ভালো আছে। এবারে আমি আপনাদেরকে ভিডিওতে রেকর্ড করলাম, আমরা এই দোকানগুলোর মধ্যে এইটার রেজাল্ট সবচেয়ে ভালো পেয়েছি, আপনারাও গেলেন কিনতে, কিন্তু পরবর্তী লটের ফোন অথবা ওই 10টা ফোন, ওই 5টা ফোন বাদে বাকি যে ফোনগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট যদি সেম না হয়, এরপর তো আপনি আমাকে গালিগালাজ করবেন, এবং আপনিই বলবেন সাম ভাই আপনাকে এরকম একটা ভিডিও বানাতে বলছিলাম, আপনি ওই দোকানের টাকা খেয়ে ইচ্ছা করে ভালো বলছেন। লজিক্যালি তখন আপনি এটা মিলাতে চাইবেন। তো আসলে এইভাবে হয়তো বা সম্ভব না রিকন্ডিশন ফোনের ক্ষেত্রে। তারপরে আমরা দেখছি কোন ওয়েতে কীভাবে সবচাইতে বেস্ট রিকন্ডিশন ফোন আপনাদের জন্য খুঁজে বের করে দেওয়া যায়। দেখা যাক
আমরা ট্রাই করব। রাকিব হাসান ভাই লিখছেন, স্যাম ভাই কম বিদ্যুৎ খরচ হবে, বেশি বাতাস হবে, শব্দ কম হবে এমন ভালো সিলিং ফ্যান নিয়ে একটা ভিডিও দিন, আপনার ভিডিওর অপেক্ষায় আছি ভাই। বেশ লাইক রয়েছে। বিএলডিসির ফ্যানগুলো কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট দেয়। আমাদের স্টুডিওতে আমরা এরকম একটা ফ্যান ব্যবহার করছি, যে ফ্যানটা বেশ বড় সড়ো, ভালো বাতাস হয়, বেশ ভালো বাতাস হয়, কিন্তু সাউন্ড ওই লেভেলে করে না। লাইটও আছে সাথে একটা, এবং পাওয়ার কনজাম্পশন খুবই কম, বিদ্যুৎ খুবই কম বার্ন করে। এখন এই ধরনের ফ্যানের আবার কিনতে গেলে দাম একটু তুলনামূলকভাবে বেশি হয়। রেগুলার ফ্যানগুলো ধরুন যদি হয় 3000, ওগুলোর দাম কিনা 5-6-7 হাজার টাকা হয়ে যায় এরকম। এখন আপনারা বললে আমাদের স্টুডিওতে যেগুলো আমরা ব্যবহার করছি ওইটার না হয় ধরেন একটা রিভিউ দিতে পারি, আপনারা কমেন্ট করে জানাবেন। ওমর ফারুক ভাই লিখছেন, টেকনোলজি আমাদের কাজকে অনেক সহজ করেছে ঠিকই, কিন্তু একই সাথে এটা আমাদের ফোকাস কমিয়ে দিয়ে প্রোডাক্টিভিটি কমাচ্ছে না? আপনার কথা অবশ্যই সঠিক। একটা উদাহরণ দিয়ে যদি বলি, জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ধরুন এই মুহূর্তে আপনি একটা কাজ করছেন, এখন একটা ছবি আঁকছিলেন, হ্যাঁ, তো এর মাঝে হঠাৎ করে ফোনটা একটা টুং করে উঠলো, একটা নোটিফিকেশন আসলো, আপনি গেলেন, ওটা একটা ছবি নোটিফিকেশন, আপনার একটা ছবি পোস্ট করছিলেন, সেটা একটা কমেন্টটা দেখে আপনি রিপ্লাই করে, আপনার কাজ ছিল কি রিপ্লাই করে রেখে দিয়ে আবার আঁকা, বাট আপনি রিপ্লাই করতে গিয়ে একটা রিলস আপনার চোখের সামনে পড়ে গেল রিপ্লাই করার পরেই। এইবারে কিন্তু আপনি ঢুকে গেছেন, এরপরে স্যাম্বার ভিডিও আসছে, সেটাও দেখছেন, তারপর পাঠাইছেন, তারপর একটা ভিডিও আসছে, দেখছেন বলদা ভিডিও আছে অনেক, ওগুলাও দেখছেন। তো এগুলা দেখতে দেখতে আপনি দেখলেন অলরেডি 40 মিনিট গায়েব, আঁকতেছিলেন কিন্তু ছবি শেষ, প্রোডাক্টিভিটি ওই জায়গায় শেষ। এখন আপনি কিভাবে আপনার নিজেকে কাজে লাগাবেন, এটা হচ্ছে একটা বিষয়। টেকনোলজিকে আপনি আপনার প্রোডাক্টিভিটিতে কনভার্ট করবেন কিভাবে, সেটাও আপনার হাতে। টেকনোলজি যেমন আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করছে ঠিক একইভাবে ওই টেকনোলজিকে আপনি আপনার প্রোডাক্টিভিটিতে ইউজ করতে পারেন, চাইলেই পারেন। বর্তমানে এআই এর যুগ, আপনি এআইটাকে উল্টাপাল্টা কাজ বা জাস্ট সময় নষ্ট করার কাজে ব্যবহার না করে বরং এআইকে আপনি আপনার প্রোডাক্টিভ কাজে ব্যবহার করুন, দেখুন ও আপনার কাজ কত সহজ করে দিচ্ছে। ডিপেন্ড করে ইউজারের উপরে, বাট লোভনীয় তো ওইটা যেটা হচ্ছে গিয়ে মানে আপনার টাইম কিলিং মেশিন হিসেবে কাজ করে, বা হুদাই আজাইরা সময় নষ্ট করতে পারলে আপনার কাছে ওইটাই ভালো লাগবে। আমাদের কাছে ওইটাই হয় ভাই, আপনি পার্সোনালি নিয়েন না, আমি আপনাকেই বলছি না, আমি সবার জন্য উদ্দেশ্য করে বলছি। আমার ক্ষেত্রে হয় বলে আমি রিসেন্টলি যে ডিসিশনটা মেক করছি সেটা হলো যে আমি ফেসবুকে অ্যাট এ টাইম এর বেশি সময় দিব না, আমি সারাদিনে এর বেশি আমি ফেসবুকে থাকবো না, এবং আমি সেটা মেনটেন করার ট্রাই করছি এবং এটা কাজে লাগে। আপনারাও ওইভাবেই যেটা বললাম, প্রযুক্তিকে আপনি আপনার প্রোডাক্টিভিটিতে কনভার্ট করে ফেলেন, দেখবেন সেই ঠিকই কাজে লাগছে। তানভীর ভাই লিখছেন, ভাই জাতির মনে একটাই প্রশ্ন, এনআই এর কি হবে? গোলা যাক, আপাতত এটা নিয়ে আর প্রশ্নই তুলেন না, কথা বলার দরকার নেই, যেহেতু কোনো কিছু আসছে না, শুনি নেই, তো আমরাও জানি না। মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনি কিনে ব্যবহার করছেন, চলবে, এই তো অ্যান্সার সিম্পল। নতুন কিছু আসলে অবশ্যই জানবেন। প্রিন্স ভাই লিখছেন, ভাই অল্প দামের ভিতরে ভালো মিনি ইউপিএস দেন। ইউপিএস দিয়ে দেবো ভাই? রিভিউর কথা বলছেন নিশ্চয়ই। এখন এই ইউপিএসটা কোন ইউপিএস? এগুলো কি রাউটারের নাকি কম্পিউটারের জন্য? কমেন্ট করে জানান। রাউটার হলে আমাদের স্টুডিওতে আমরা 2-3টা এনে টেস্ট করছিলাম, চাইলে ওগুলোর ভিডিও দেওয়া যাবে। জনি ইসলাম লিখছেন, ভাই আগের মতো 20 থেকে 30 হাজার টাকার মধ্যে অ্যাকশন ক্যামেরার ভিডিও বানান। অনেকগুলো লাইক রয়েছে, তার মানে অ্যাকশন ক্যামেরার চাহিদা বাড়তে শুরু করছে, বাট অনেক দাম, যে কারণে মানুষজন 20-30 হাজারের মধ্যে যাচ্ছে। অল রাইট ব্রাদার। ফাহিম মাসুদ, সৌরবিদ্যুৎ নিয়ে একটা ভিডিও করেন ভাইয়া। আসলে কি এমন কিছু আপনাদের দরকার? সৌরবিদ্যুৎ নিয়ে আমি তো ওইভাবে কখনো ভিডিও করিনি, বাট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দেখা যেতে পারে। আমাদের গ্রামের বাড়িতে 2000 সাল থেকে সৌরবিদ্যুৎ চলছে এখনও। ইউসুফ ভাই লিখছেন, ভাই স্মার্ট সানগ্লাসের একটা রিভিউ দেন। স্মার্ট সানগ্লাস আমি একটা ব্যবহার করছি, ওটাতে এআই আছে, ওটাতে ক্যামেরা আছে, বাট ওই জিনিসটা আমি চায়না থেকে কিনে নিয়ে এসেছিলাম, অনেক বেশি দাম দিয়ে না, অল্প দামের মধ্যেই। মেটার রেভানেরটা না, অবশ্যই আরও কম দামি জিনিস। সো এইটার তো রিভিউ আমি চাইলে দিতেই পারি, আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, কী ফিচার্স এগুলো অফার করে আপনারা জানতে পারেন চাইলে, বাট কিনতে পারবেন না কারণ এটা বাংলাদেশে পাওয়া যায় না। এখন দরকার আছে কিনা কমেন্ট করে জানান। দীপ ভাই লিখছেন, স্যাম ব্রো বাজেট ফ্রেন্ডলি একটা টেলিফটো লেন্স সাজেস্ট করেন যেটা নাথিং ফোন 3A-তে ব্যবহার করা যাবে। সোজা সাপটায় যদি উত্তর দেই, ভাই কম দামি টেলিফটো এই যে লেন্সগুলো, এগুলো ফোনের সাথে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, সুতরাং এগুলো না কেনা উচিত। যদি আলাদা এক্সটার্নাল টেলিফটো লেন্স আপনারা কেউ কিনতেই চান, অবশ্যই ভালো কোয়ালিটির একটু দামিটা কিনুন। আপনারা বললে বরং একটু দামিটা আমি দেখাতে পারি, সেই দামটা কত সেটা আপনারা মেনশন করে দিয়েন, 5-এর উপরে যাওয়া লাগবে, নিচে হবে না। তাহাসিন মাহমুদ ভাই লিখছেন, ভাই আমরা টপ 5 ব্যাটারি স্মার্টফোনের রিভিউ দেখতে চাই, দিবেন তো? লাভ ফ্রম শেরপুর। দেওয়া যায়, তবে টপ 5 একটা নির্দিষ্ট বাজার থেকে দেওয়া যাবে না, এমনটা করা যায় 15,000 টাকা, একটা 20,000, 30, 40, 50, 60, 70, 100 বা উপরে এরকম। এখন এই টপ 5 বলতে শুধুমাত্র ব্যাটারি বড় মানেই এরা কিন্তু চলে আসবে না, সেই ক্ষেত্রে অবশ্যই ছোট ব্যাটারি নিয়ে যদি টাইম বেশি থাকে, ব্যাকআপ টাইম বেশি থাকে, তাহলে ওটাও কিন্তু আসবে। এটা নিয়ে কাজ করবো আমরা। এমডি খালিদ ভাই লিখছেন, এক্সিনোস ভার্সেস মিডিয়াটেক, হুইচ ইজ বেটার ফর গেমিং? আমি এখানে মিডিয়াটেককে এগিয়ে রাখবো, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। এই ছিল আমাদের আজকের প্রশ্ন এবং তার উত্তর। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু সকালবেলা কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে এসেছি, আপনারা চেক করে দেখতে পারেন। আর আগামী পর্বে তো দেখা হচ্ছে, বাট এখন আমরা আজকের উইনার বেছে দেখবো, কে হলেন আজকের লাকি উইনার।
অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের উইনারকে। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে অবশ্যই। আর আগামী পর্বে আপনারা নতুন কেউ আবার গিফট পেয়ে যাবেন। সো আগামী পর্ব আপনারা অবশ্যই শনিবারে কমেন্ট করবেন, রবিবারে নিশ্চয়ই দেখা হচ্ছে। আর রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে আমাদের আসলে আরও উৎসাহ জাগে। প্লাস আপনারা আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন সাজেশন দিবেন, সেক্ষেত্রে আমরা আরও ভালো ভালো ভিডিও করা ট্রাই করবো। আপনাদের সাজেশনই আমাদের দরকার, কারণ ভিডিও আমরা আসলে আপনাদের জন্যই বানাই। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।